আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আইএলসের রিডিং, কম্পিউটার বেসড আইএলসের রিডিং নিয়ে কথা বলবো। একটু দেখার চেষ্টা করব যে কম্পিউটার বেসড আইএলস এর রিডিং সেকশনটা কীরকম হয়। আমি কম্পিউটার বেসড আইএলস এখনও দিই নাই, বাট আমি পেপার বেসড আইএলস দিয়েছি। এবং কম্পিউটার বেসড আইএলসে মক দেওয়ার পর আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম হচ্ছে রিডিং টেস্টটা। মানে আইএলটিএসে তো 4টা সেকশন আছে, 4টা সেকশন থেকে সবচেয়ে ইজি হবে রিডিং সেকশনটা, আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম ফেস করতে যান আর কি। কম্পারেটিভলি ইজি হবে। কিভাবে ইজি হবে সেটা আমি আপনাদেরকে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে ignovate.com এর ওয়েবসাইট। এখানে আপনি চাইলে ফ্রিতে আইএলটিএসের মক টেস্ট দিতে পারবেন যত ইচ্ছা তত। আপনারা চাইলে এখানে ফুল টেস্টও দিতে পারেন অথবা আপনি পার্শিয়াল টেস্টও দিতে পারেন। তাছাড়া হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এই পোর্শনে আসবেন আইএলস। আইএলস আসার পর আইএলস টেস্ট, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিংয়ের জন্য 4টা আলাদা আলাদা সেকশন আছে। রিডিং টেস্টে যাবার পর আপনি চাইলে এখান থেকে ফুল টেস্টও সিলেক্ট করতে পারেন, পার্শিয়াল টেস্টও সিলেক্ট করতে পারেন। সো আমি ফুল টেস্ট সিলেক্ট করতেছি দেখানোর উদ্দেশ্যে। আর আমি কেমব্রিজ আইএলস 20 এর একাডেমিক রিডিং টেস্ট 3টা স্টার্ট করতেছি এখন। দেখি কি হয়, আপনাদেরকেও দেখাবো কিভাবে কম্পিউটার বেসড আইএলটিএস হয়ে থাকে এবং আমার কেন মনে হয়েছে যে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম আর কি। সো প্রথমত প্রথমত যেটা হচ্ছে যে এখানে একটা টাইমার থাকবে, মানে দেখা যাবে এই জায়গায় যে আপনি কতক্ষণ ধরে এক্সাম দিচ্ছেন, কত সময় লাগতেছে আপনার। তারপরে হচ্ছে এই এই ওয়েবসাইটে যে ফিচার্স যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার টাইমারটাকে একটু ফাস্ট করতে পারেন আর কি, চাইলে হ্যাঁ 2x স্পিডে করতে পারেন। সো 2x স্পিডে করার প্রয়োজন নাই, আমরা নর্মালি আপাতত দেখি। সো 1x স্পিডেই থাকুক। তাছাড়া হচ্ছে যে এটা হচ্ছে পেসেজ 1 আমাদের, আমি যেটা দেখাচ্ছি আর কি বাম পাশে। পেসেজ 1 যথারীতি আমাদের 13টা কোয়েশ্চেন আনসার করতে হয়। পেসেজ 2-তে 13 আরও 13টা, 13-13 26 আর বাকি 14টা আনসার করতে হয় পেসেজ 3-তে। তো রিডিং সেকশনে 3টা পেসেজ থাকে আর কি। সো আমি মনোভাবেই কথা বলতেছি যে আপনারা অলরেডি রিডিং সেকশন বা আইএলটিএসের রিডিং নিয়ে ফ্যামিলিয়ার আছেন, কোনো কোচিং সেন্টারে কিংবা অনলাইনে ঘাটাঘাটি করে অলরেডি আপনারা জেনে ফেলেছেন কীভাবে হয় না হয়, কিংবা আপনার কাছে কেমব্রিজের বই আছে। সো জাস্ট কম্পিউটার বেসড আইএলটিএসের রিডিং সেকশনটা কীরকম হয় সেইটা নিয়ে আজকে ডিসকাস করবো আর কি। সো প্রথমেই এখানে হচ্ছে টাইটেল, মানে এই জায়গায় হচ্ছে বাম পাশে হচ্ছে আমার পেসেজটাকে আমি চাইলে আর একটু বড়ও করতে পারি আর একটু ছোটও করতে পারি। সো বড় করবো না ছোটো করবো এটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর এইটাতেও চাইলে আমি জুম আউট জুম ইন করতে পারি। সো আমি আপাতত জুম ইন 100% করে রাখতেছি। অন মাই রাইট সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কোয়েশ্চন আছে 1 থেকে 7 পর্যন্ত, যেরকম থাকে আর কি মেইন এক্সামে কিংবা ক্যামব্রিজে বা আমাদের পেপার বিসে যেরকম থাকে এক্স্যাক্টলি। প্রথমটা 1 থেকে 7টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে হচ্ছে আপনার 8 থেকে 13টা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এই পাশে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো সেগুলোতে আমরা কি করতে পারি, এখানে আমরা টাইপ করতে পারি। মানে আমি আমার কিবোর্ডে টাইপ করতে পারি। অথবা আমি কি করতে পারি, আমি চাইলে পেসেজের যে আনসার যেটা আছে এটাতে এইভাবে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পর রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারি। কপি করে এনে এইটাতে এইভাবে কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে পারি। অথবা এখানেও রাইট ক্লিক করে আমি পেস্ট করতে পারি। এটা হচ্ছে একটা জিনিস। অথবা আরেকটা কী করা যায় সেটা হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করে Ctrl+C, তারপর হচ্ছে Ctrl+V, পেস্ট। জাস্ট এতটুকু করলেই হবে। আপনি যেটা করতে পারেন, আমার কাছে মনে হয়েছে বুস্ট হাতে লেখার চেয়ে, হাতে লিখলে অনেক সময় স্পেলিং মিস্টেক হওয়ারও সম্ভাবনা থাকে, হাতে লেখার চেয়ে কী ভালো, এইখান থেকে কপি করে Ctrl+C, তারপর Ctrl+V, শেষ। তাছাড়াও আপনি কী করতে পারেন, এইখানেও কিন্তু কপির অপশনটা আছে। সো এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডের, আই এম এক্সট্রিমলি সরি। সো এই জিনিসটাও আপনি করতে পারবেন। সো যে কারণে এটা ইজি আমার কাছে মনে হয়েছে যে যখন আপনি রিডিং টেস্ট দিতেন পেপার বেসডে, আপনার কী করতে হতো, হাতে লিখতে হতো। হাতে লিখতে হতো আপনাকে। এইখানে আপনার হাতে লেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের এস, আমার এক এস এরকম, আরেকজনের এস আরেক রকম। সো অনেক সময় দেখা যেত যে ওই এসটা বোঝা যাচ্ছে না কিংবা TD হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। এই কারণে অনেকের নেগেটিভ মার্কিং হইতো। নেগেটিভ মার্কিং বলতে মার্ক কাটা যেত। সো এখানে কিন্তু এটার কোনো সম্ভাবনা নাই। আপনি জাস্ট Ctrl+C Ctrl+V করবেন, আপনার স্পেলিং মিস্টেকের কোনো সম্ভাবনা নাই। আর রিডিংয়ে যেহেতু প্রত্যেকটা আনসার, ইচ অ্যান্ড এভরি আনসার হচ্ছে প্যাসেজ থেকে হুবহু নিতে হয়,
এরকম না যে আপনি বুস্টস লিখে ফেলতে পারবেন বা বুস্টেড লিখে ফেলতে পারবেন, আপনাকে বুস্টই লিখতে হবে। সো আপনাকে যেহেতু বুস্টই লিখতে হবে, রিডিংয়ের প্যাসেজ থেকে অ্যান্সার নিতে হবে, সেই জন্য আপনার কী করা উচিত, এইখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দেওয়াই উচিত। সো এটা আমাদের জন্য অনেকটা ইজিয়ার একটা জিনিস। তাছাড়া আমার কাছে যেটা ইজিয়ার মনে হয়েছে, যেটা হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে আমার প্যাসেজ, আর ডান পাশে হচ্ছে আমার কোয়েশ্চন। পেপার বেসডে কী হইতো, পেপার বেসডে যেটা হতো, দেখে আমার সামনে কোনো কেমব্রিজের বই আছে কিনা, নাই, বাট লেট মি শো ইউ অ্যানাদার ওয়ান। সো লেটস সে এই বই। পেপার বেসডে কী হইতো, আপনাকে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে, এখানে হচ্ছে আপনার প্যাসেজ, এখানে হচ্ছে আপনার কোয়েশ্চন, আর কোয়েশ্চন দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ওই পৃষ্ঠাতে কোয়েশ্চন থাকে। সো লাস্টের কোয়েশ্চনগুলোতে 13, 11, 12, 13গুলোতে দেখা যাচ্ছে বারবার পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে আপনাকে আনসার দিতে হচ্ছে। আপনার প্যাসেজটা দেখতে হইলে একবার আপনি প্যাসেজ দেখতেছেন, আবার আপনি কোয়েশ্চন দেখতেছেন, একবার কোয়েশ্চন দেখতেছেন, একবার প্যাসেজ দেখতেছেন। আপনাকে বারবার এই যে অনেক সময় দেখা যায় কি, আমরা যে স্কিমিং করে রাখতেছি, আমরা যে স্ক্যান করে রাখতেছি, আমরা কিংবা দাগ দিয়ে রাখতেছি, অনেক সময় আমরা 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 ওইটা হারিয়েও ফেলি। হ্যাঁ, সো এই প্রবলেমটা হচ্ছে না কোথায়, কম্পিউটার বেসড আইএলটিএস। কেন হচ্ছে না আমি আপনাকে বলি। কারণ হচ্ছে এই যে ধরুন আমি চলে আসছি 13 নম্বর কোয়েশ্চনে, আমি চাইলে প্যাসেজের সাথে সাথে আমি এইখানে রাখতে পারি, মানে এই পোর্শনগুলোতে আমি থাকতে পারি। আমি যদি উপরে চলে যাই তাইলে আমার সাথে কিন্তু প্যাসেজটা উপরে চলে যাচ্ছে না। আমি যদি নিচে চলে আসি, প্রশ্ন কিন্তু নিচে চলে আসতেছে না। সো আমি যখন 13 নম্বর কোয়েশ্চন আনসার করতেছি, চাইলে আমি এখানেও থাকতে পারি। আমি যখন 1 নম্বর কোয়েশ্চন আনসার করতেছি, তখনও আমি চাইলে এইখানেই থাকতে পারি। সো ইটস এ ভেরি গুড থিং। কেন গুড থিং আমি আপনাকে বলি। আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না, বা যারা অলরেডি আইএলটিএস নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে আইএলটিএসের প্রত্যেকটা প্রশ্ন 1 বাই 1 আসে। 1 বাই 1 আসে বলতে হচ্ছে কখনো প্যাসেজের মধ্যেই তো যেহেতু আনসার, প্যাসেজে কখনো 2 নম্বরের আনসার 1 নম্বরের আগে আসবে না। আই রিপিট, কখনো 2 নম্বরের আনসার 1 নম্বরের আগে আসবে না। ঠিক তদ্রূপ 13 নম্বরের আনসার কখনোই 1 নম্বরের আগে আসবে না। সো স্বভাবতই বলা যায় 1 নম্বরের আনসার হচ্ছে প্যাসেজের একেবারে শুরুর দিকে, তারপর হচ্ছে আপনার 6 নম্বরের আনসার হচ্ছে প্যাসেজের মধ্যে মাঝখানে, 13 নম্বরের আনসার হচ্ছে প্যাসেজের সব শেষে। সো আপনি যখনই প্রথম 6টা আনসার দিয়ে দিয়েছেন, তার মানে আপনার হাফ প্যাসেজ শেষ, তখন আপনি শুধুমাত্র হাফ নিয়ে ডিল করবেন। কিংবা লেটস সে এই প্যাসেজের মধ্যে 6টা প্যারাগ্রাফ আছে, আপনি প্রথম 3টার আনসার প্রথম প্যারাগ্রাফে পেয়ে গেছেন, তখন কিন্তু আপনার নেক্সট প্যারাগ্রাফে, এই প্যারাগ্রাফে আপনি আর কোনো কিছু পাবেন না, নেক্সট প্যারাগ্রাফে আপনি চলে যাবেন। আপনি যখন প্যারাগ্রাফ নাম্বার 2-এ আছেন এবং আপনি ওইখানে আনসার পেয়ে গেছেন, আপনাকে কিন্তু আর ফার্স্ট প্যারাগ্রাফ থেকে কোনো কোয়েশ্চেন করবে না। সো এইটা হচ্ছে একটা জিনিস। সো এই যে একটা জিনিস, যা আপনি বারবার আপনাকে পেছনে যাওয়া লাগতেছে না, রোটেট করা লাগতেছে না, পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখা লাগতেছে না, আপনি একই পেজে থেকে একই সাথে আনসার করতে পারতেছেন। এইটা আমার মনে হয় রিডিং এর যে ক্লাস যেটা আছে, সরি রিডিং এর যে এক্সাম যেটা আছে, এটা আমাদের এক্সামের সবচেয়ে ইজিয়েস্ট থিং, কম্পিউটার বেসড আইএলটিএস এর সবচেয়ে ইজিয়েস্ট কিংবা সবচেয়ে বেনিফিশিয়ারি থিং হচ্ছে এইটা, যে রিডিংয়ে আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে, বারবার প্রশ্ন উল্টানো, দেখা, এই করা সেই করা, এইটা থেকে আপনি চাইলে 1 পেজের মধ্যেই একই সাথে সবগুলোর আনসার দিতে পারতেছেন। একটা কনস হইতে পারে এইটা, যে পেপার বেসড আইএলটিএসের ক্ষেত্রে আপনাকে 10 মিনিট টাইম, সরি ওয়েট এ মিনিট, সো 10 মিনিট টাইম কিন্তু দেওয়া থাকতো না, ওইটা লিসেনিংয়ে থাকতো, রিডিংয়ে কোনো এক্সট্রা টাইম দেওয়া থাকতো না। সো লিসেনিংয়ে 10 মিনিট টাইম দেওয়া থাকতো পেপার বেসড আইএলটিএসের ক্ষেত্রে, আর কম্পিউটার বেসড আইএলটিএসে হচ্ছে লিসেনিংয়ে মাত্র আপনাকে 2 মিনিট টাইম দিবে। আমার যদি স্লিপ অফ টাং হয়ে থাকে আমি আরেকবার রিপিট করতেছি, রিডিংয়ের 60 মিনিটসের মধ্যে আপনি কোনো ধরনের এক্সট্রা টাইম পাইতেন না, পেপার বেসডেও পাইতেন না, তারপরে হচ্ছে কম্পিউটার বেসডেও পাবেন না। আর আপনার যখন লিসেনিং ছিল তখন আপনাকে 10 মিনিট টাইম দেওয়া হতো কোয়েশ্চেনের আনসারগুলো তোলার জন্য, আগে ছিল 10 মিনিট, কম্পিউটার বেসড আইএলটিএসে সেটা হচ্ছে 2 মিনিট। সো আসলে ওই মিনিটের প্রয়োজনই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে ফেলতেছি। আমাদের ওই বারবার কোয়েশ্চন পেপার উল্টিয়ে খাতায় লিখে তারপরে নোট নিয়ে তারপরে খাতায় লিখে, মানে এত বারবার রিপিটেশনগুলো পড়া লাগতেছে না। সো দিস ইজ হোয়াই আই থিঙ্ক মানে কম্পিউটার বেসড রিডিং সেকশনটা খুব বেশি ইজি কম্পেয়ার টু পেপার বেসড আইএলটিএস।
চলেন আমি আপনাকে এখান থেকে 4-5টা কোয়েশনের আনসার বের করে দেখাই কত ইজি আমার কাছে মনে হয়েছে এবং কত ইজি আপনি ইজিলি এটা সর্ট আউট করতে পারবেন। প্রথমে আমি কোয়েশ্চন পড়ি, সবসময় আমি পার্সোনালি প্যাসেজটা পড়ার আগে আমি কোয়েশ্চন পড়ি, বাট প্যাসেজের টাইটেলটা পড়ি, বোঝার চেষ্টা করি জিনিসটা কি। প্রথমে দেখি এই পাশে যে ফ্রোজেন ফুড বলতে কি, যে খাবারগুলা ইয়েতে থাকে আর কি, ওই যে ফ্রিজের মধ্যে রাখা হয়, ফ্রোজেন করে রাখা হয়, সেগুলোকে বলা হয় ফ্রোজেন ফুড। এ ইউএস পার্সপেক্টিভ অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি, একটা ইউএসের পার্সপেক্টিভ মানে ইউনাইটেড স্টেটসের দৃষ্টিভঙ্গিতে কিংবা পার্সপেক্টিভে ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট যেটা আছে ওইটা নিয়ে আপনার এই সম্পূর্ণ প্যাসেজটা হতে যাচ্ছে। আচ্ছা দেখি আমি প্রশ্নগুলো কি সেগুলো পড়ি। দ্য হিস্ট্রি অফ ফ্রোজেন ফুড, এইটাই হচ্ছে টাইটেল। সো আমরা ধরে নিচ্ছি যে এই টাইটেল আর এই টাইটেলটা সমান, এই প্যাসেজেরই সারমর্ম এখানে আছে, আমাদেরকে জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। 2000 years ago সাউথ আমেরিকা, তারপর হচ্ছে 1851 ইউএসএ, 1880 অস্ট্রেলিয়া, 1917 অনওয়ার্ডস ইউএসএ, আর্লি 1940s ইউএসএ, তারপর হচ্ছে 1950s ইউএসএ। আচ্ছা, সো এখানে কিছু টাইমলাইন দেয়া আছে, টাইমলাইন অনুযায়ী টাইমলাইনের পাশে আপনাকে কান্ট্রির নামগুলোও দেওয়া আছে। সো আমাদের জন্য আনসার খুঁজে বের করাটা খুব বেশি ইজি হবে। কেন ইজি হবে? কয়েকটা কিওয়ার্ড জিনিস আছে যেগুলো আমরা ইজিলি বের করতে পারবো, যেমন 2000 ইয়ার্স এগো, এটা আমরা ইজিলি প্যারাগ্রাফে খুঁজে পাবো। সাউথ আমেরিকা ইজিলি আমরা প্যারাগ্রাফে খুঁজে পাবো। আর এই আনসারটা, এই প্রশ্নের আনসারটা বা এই প্রশ্নের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা অনুযায়ী হবে? 2000 ইয়ার্স এগো সাউথ আমেরিকার পার্সপেক্টিভে কিংবা সাউথ আমেরিকার লাইনে কিংবা সাউথ আমেরিকাকে নিয়ে যে প্রশ্ন বলা হয়েছে, সাউথ আমেরিকাকে নিয়ে প্যাসেজে যা বলা হয়েছে সেইখান থেকে এখানে কি বসবে? আনসারটা বসবে। সেকেন্ডলি 2 নম্বর প্রশ্নতে কি হবে? 2 নম্বর প্রশ্নের আনসারটা হবে 1851-এ ইউএসএতে কি হয়েছে ফ্রোজেন ফুড নিয়ে, বা ইউএসএতে 1851-এ ফ্রোজেন ফুড রিলেটেড যা আছে সেখান থেকে হবে। 1851-এ যদি ইউএসএ না থেকে ধরুন অস্ট্রেলিয়া থাকে, তাহলে কিন্তু এখানে ওই অস্ট্রেলিয়ার কোনো কিছু বসবে না। আমি কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছি? আচ্ছা, সেম 1880-তে অস্ট্রেলিয়াতে 2 কাইন্ডস অফ ড্যাশ, মানে এটা অস্ট্রেলিয়া রিলেটেড হবে এবং 1880 হবে। মানে আমি যদি প্যাসেজের অন্য কোনো জায়গায় অস্ট্রেলিয়া রিলেটেড 1870-তে কোনো কিছু পাই, সেইটা রিলেটেড এখানে কোনো কিছু হবে না, এখানে অস্ট্রেলিয়া হতে হবে এবং 1880 হতে হবে। সেম গোজ টু দ্য রেস্ট অফ দিস। সো আমি দেখি এখান থেকে আমি কোনো আনসার বের করতে পারি কিনা। 2000 ইয়ার্স এগো সাউথ আমেরিকা, এটা আমাকে এখানে খোঁজা লাগবে প্যাসেজে। আমি একটু পরে যাই, সব কিছু পড়া লাগবে না, আমি একটু স্কিমিং করতেছি, দেখি কোনো জায়গায় পাই কিনা। এই যে 10,000 ইয়ার্স এগো পেয়েছি, 2000 ইয়ার্স এগো পেয়ে গেছি। এই যে 2000 ইয়ার্স এগো এবং 2000 ইয়ার্স এগো। সো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটু মার্ক করে রাখতে পারি। মার্কটা কীভাবে করবো? আমি এই যে হাইলাইট করলাম দ্য ইনহ্যাবিটেন্টস অফ সাউথ আমেরিকা, এই যে সাউথ আমেরিকা, আমি এটাও পেয়ে গেছি, সাউথ আমেরিকা। হ্যাঁ, আমি আমার কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। এখন দেখি এখানে কি বলেছে। পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন, প্রথমে হচ্ছে যে আমি আমার প্রশ্ন এবং প্যাসেজে কিওয়ার্ডগুলো খুঁজে বের করব, এটা হচ্ছে আমার প্রথম টাস্ক, এটা আমি করে ফেলেছি। এরপরে কি আমি দেখি আমার প্রশ্নতে কি বলেছে। আমরা সবসময় প্রশ্নতে ফোকাস করব, দেন প্যাসেজে যাব। আবার বলতেছি, আমরা সবসময় প্রশ্নতে ফোকাস করব, দেন প্যাসেজে যাব, প্রথমে প্যাসেজ তারপরে প্রশ্ন না। কেন এটা বলতেছি? কারণ হচ্ছে প্যাসেজের মধ্যে ইনফরমেশনের অভাব নাই, অফুরন্ত ইনফরমেশন আছে প্যাসেজের মধ্যে। কম্পেয়ার টু আমাদের কোয়েশ্চনের মধ্যে ইনফরমেশনগুলো কম, মানে আমার 7টা ইনফরমেশন দরকার। কোয়েশ্চন 1 to 7 আমার 7টা ইনফরমেশন হলে আমি এই 7টার আনসার দিতে পারবো। তাহলে আমি কেন প্যাসেজে যাব? প্যাসেজে গিয়ে আমি ইচ্ছে মতো ইনফরমেশন মাথায় গুজবার চেষ্টা করব, সেটা কিন্তু কোনো প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, আমি দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। আই হোপ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো দেখি কি বলেছে এখানে। পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ ইউজিং এ মেথড অফ ফ্রিজিং দেন ড্রাইং। মানুষ না, লেটস সে ভ্যালু অফ ড্যাশ, ভ্যালু অফ ফিশ, মাছের নিউট্রিশন ভ্যালুটা মানুষ কনজার্ভ করে রেখেছে কিসের মাধ্যমে? ফ্রিজিংয়ের মাধ্যমে এবং দেন ড্রাইং, শুকানোর মাধ্যমে। ভ্যালু অফ ড্যাশ, কোনো না কোনো একটা নিউট্রিশন ভ্যালু মানে কি? যেটা আমাদের পুষ্টি, নিউট্রিশন আসছে পুষ্টি থেকে। তো কী খেলে পুষ্টি হয়? কোনো না কোনো কিছু খাওয়ার মাধ্যমেই তো পুষ্টি আসে, সেটা হতে পারে শাকসবজি, হতে পারে মাংস, হতে পারে মাছ, অন্য কিছু খাবারের জিনিসপাতি হবে। এখন আমি দেখি এখানে খাবারের জিনিসপাতি কি আসছে। যদি দেখি 2টা আসছে, তখন আমি কি করব? আমি চিন্তা করব একটু
দেখবো যে কোনটা এটার সাথে সবচেয়ে বেশি যায়। যদি দেখি একটা খাবারের নামই আসছে এখানে, উইদাউট এনি টেনশন, উইদাউট এনি সেকেন্ড থট, আমি এইখানে জাস্ট ওই একটা খাবারের নামই বসিয়ে দিব। যদি দেখি দুইটা বা তিনটা আছে, তখন আমাকে আরেকটু চিন্তা করতে হবে, আরেকটু ভাবতে হবে, আদারওয়াইজ আই এম গুড টু গো। দেখি এখানে কি বলেছে। 2000 years ago, the inhabitants of South America's Andean mountains had a unique means of conserving potatoes for later consumption. অত বছর আগে অত এই কান্ট্রির মানুষদের এইটা ইউনিক কনজার্ভিং পটেটোস ফর লেটার কনজাম্পশন, পরবর্তীতে খাবারের জন্য একটা ইউনিক কনজার্ভিং সিস্টেম ছিল। কার জন্য? পটেটোজের জন্য। দে ফ্রোজ দেম ওভারনাইট, তারা সারা রাত তাদেরকে কি করতো? ঠান্ডা করে রাখতো। দেন trampled them to squeeze out the moisture, trample them to squeeze out the moisture. স্কুইজ মানে কি? স্কুইজ মানে হচ্ছে যে ওই যে চিপা যেটাকে বলে স্কুইজ বলে। আউট দ্য ময়েশ্চার হচ্ছে যে আপনার আর্দ্রতা থেকে কি করবে? চিপে নিয়ে নিবে, যেটাই হচ্ছে ড্রাইং। কিশমিশ যখন রোদে শুকাতে দেওয়া হয়, তাকে কি করে ফেলে? সংকুচিত করে ফেলে। কিসের মাধ্যমে? আপনার আর্দ্রতা শোষণের মাধ্যমে। তো সেম গোজ টু উইথ পটেটো, এইখানে যেটা করতেছে তারা, দেন ড্রাইড দেম ইন দ্য সামার, দিস প্রিজার্ভড দেয়ার নিউট্রিশন ভ্যালু ইফ নট দেয়ার অ্যাস্থেটিক অ্যাপিল মানে হচ্ছে ওই যে দেখতে যেরকম লাগে, অ্যাস্থেটিক মানে হচ্ছে সৌন্দর্য, ধরতে পারি। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, অ্যাস্থেটিক মানে কি? এক্স্যাক্ট ওয়ার্ডের বাংলা অর্থ মিনিং কিন্তু আপনার এক্সামে লাগতেছে না, জানারও কিন্তু প্রয়োজন নাই। হ্যাঁ, এস্থেটিক মানে কি যদি আপনি এটা বুঝতে পারেন, আপনার জন্য যদি বোধগম্য হয়, আই থিঙ্ক দিস ইজ মাচ, মানে এটা যথেষ্ট আর কি। এস্থেটিকের ডাইরেক্ট অর্থ কি এটা জানার তো মানে সবগুলোরই যে আপনি জানতে পারবেন, মানে একটা ডিকশনারি সব শব্দেরই আপনি এক্স্যাক্ট ওয়ার্ড মিনিং জানবেন, আমিও জানবো, এটা কিন্তু মেক সেন্স করে না, প্রয়োজনও কিন্তু নাই। আমি বুঝতে পারতেছি যে অ্যাস্থেটিক অ্যাপিল মানেটা কি, আমি যদি বুঝতে পারি তাইলেই হয়ে গেছে। প্রিজার্ভ মানে সংরক্ষণ, আমার যে নিউট্রিশন মানে পুষ্টিগুণ যে আমার হুবহু হইতেই হবে এরকম না, আমি বুঝতে পারতেছি যে না এটা পুষ্টি রিলেটেড কিছু। হ্যাঁ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, আমি অ্যাটলিস্ট বুঝতে পারতেছি এটা আগলে রাখা টাইপের কিছু। এখন আগলে রাখা যদি আমার হুবহু ওয়ার্ড মিনিংটা নাও হয়, আমি যে বুঝতে পারতেছি এইটাই কিন্তু অ্যাটলিস্ট আইএলসের জন্য কিংবা আপনার ফিউচার কমিউনিকেশনের জন্য আই থিঙ্ক এনাফ। হ্যাঁ, সো আমরা এটা পরে যেটা বুঝতে পারলাম যে এরপরে কি হচ্ছে, তারা কিন্তু আর্লি 18সে চলে আসতেছে। আর্লি 18সে যখন চলে আসতেছে তারা, তার মানে ওই প্যাসেজটা শেষ, মানে এতটুকু পর্যন্ত শেষ। এখানে আমরা একটাও খাবারের নাম পেয়েছি, সেটা হচ্ছে পটেটোস। আমরা যেটা করব, আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল সি, তারপরে এখানে হচ্ছে এসে কন্ট্রোল ভি, শেষ। তারপরে আছি 1951 ইউএসএ ওয়াজ কেপ্ট কুল বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনস। ড্যাশ ওয়াজ কেপ্ট কুল, কি কুল রাখা যেতে পারে? বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনস, কি কুল রাখা যেতে পারে? ঘুরে ফিরে খাবারের কথাই আসবে, যেহেতু ফ্রোজেন, হতে পারে মাছ, হতে পারে মাংস, হতে পারে শাকসবজি। ওয়াজ কেপ্ট কুল, শাকসবজি কিংবা মাছ কিংবা অন্য কোনো কিছু কি করা হয়েছে? ঠান্ডা করে রাখা হয়েছে। দেখি 1980s ইউএসএতে কি হয়েছে। In the early 18th, ship owners from Boston, USA had enormous blocks of Arctic ice towed all over the Atlantic for the purpose of food preservation. In 1851, railroads first began putting blocks of ice in insulated rail cars to send butter from Ogdensburg, New York to Boston. Butter, আমার আনসারটা হয়ে যাচ্ছে বাটার। কেন বাটার? ট্রান্সপোর্টেশন আমরা পেয়েছি রেল রোডের মাধ্যমে, পুটিং ব্লকস অফ আইস পেয়ে যাচ্ছি আমরা, যেটাতে আপনাকে ঠান্ডা করে রাখতেছে। ইনসুলেটেড রেল কার্স, এটা হচ্ছে অ্যাডাপ্টেড ট্রেনস। সো আমাদের মেইন প্রোডাক্টটা কি, খাবার কি, সেটা হচ্ছে বাটার। এখানে কন্ট্রোল সি, তারপর হচ্ছে কি কন্ট্রোল ভি। আচ্ছা, এইখানে আমি আমার একটা পার্সোনাল টিপ শেয়ার করে থাকি। এই যে একটা ওয়ার্ড অগডেন্সবার্গ, এইটার আপনি উচ্চারণ ভালোভাবে করতে পারতেছেন কি পারতেছেন না, এইটা কিন্তু কখনোই আপনাকে রিডিং এক্সামে জাজ করতেছে না। সো আমি এইটাতে যে ইমফেসাইজ করে যদি টাইম ওয়েস্ট করি, এটার উচ্চারণ কি অগডেন্সবার্গ না অগেন্সবার্গ না অডেন্সবার্গ, এইটাতে টাইম ওয়েস্ট করা মানেই হচ্ছে টাইম ওয়েস্ট করা, মানে এইটাতে টাইম দেওয়াটার মানেই হচ্ছে টাইম ওয়েস্ট করা। এটার কিন্তু কখনোই আপনাকে কেউ জাজ করবে না যে আপনি অগডেন্সবার্গ বলতেছেন নাকি অগেন্সবার্গ বলতেছেন না কি বলতেছেন, এটা তো প্রয়োজনও নাই। আপনি এটাকে দরকার হলে স্কিপও করতে পারেন। নাউনের আগে যে কমা দিয়ে যেটা বসে, ওইটাকে আপনি ডাইরেক্ট স্কিপই করতে পারেন। যেমন ফ্রম অগেন্সবার্গ নিউ ইয়র্ক টু বোস্টন,
আপনি অগেন্সবার বাদ দিয়ে যদি নিউ ইয়র্ক টু বোস্টনও চিন্তা করেন, এটাও কিন্তু আপনার সম্পূর্ণ লাইনটার অর্থ কোনোভাবেই চেঞ্জ করবে না, জাস্ট একটু স্পেসিফিকেশনসটা বাদ যাবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে উচ্চারণে ওইভাবে ফোকাস দেওয়ার, রিডিংয়ে কোনো প্রয়োজন নাই। কেন, সামনে আমরা যেটা দেখবো যে অনেক 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 সায়েন্টিস্ট, রিসার্চার্সের নাম আসছে, যেটা আমাদের জন্য সাধারণভাবে আমরা উচ্চারণ করতে পারি না। তো ওই উচ্চারণের জন্য কিন্তু আপনাকে মার্কও দিবে না, মার্ক কাটবেও না। সো এটাতে উচ্চারণে এত ইমফেসাইজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফর অ্যান এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর হবে ইংরেজিতে না ট্যাগর হবে? ইংরেজিতে কিন্তু ট্যাগর, ঠিক আছে, আর বাংলায় হচ্ছে ঠাকুর। সো ঠাকুর বলবো না ট্যাগর বলবো, এইটাতে এইখানে এমফেসাইজ করার কোনো প্রয়োজন নেই। সেটা আপনি চিন্তা করবেন স্পিকিংয়ে যাওয়ার পর আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কি না। আর নাউনের প্রোনাউন্সিয়েশনের জন্য আপনার মার্ক কাটা যাবে না। এনিওয়ে, আমরা এখানে ফোকাস করতেছি না, পার্ডন মাই মিস্টেক যদি কোনো মিস্টেক করে থাকি কিংবা স্লিপ অফ টাং হয়ে থাকে। আমরা ফোকাস করি আমাদের নেক্সট কোয়েশ্চনে 1980s-এ। তো এখানে হচ্ছে 1970-এ আসি আমরা, প্রয়োজন নাই, আমরা দেখি 1980 কিছু আসে কিনা। এই যে আসছে 1880। সো আমরা 1880-তে চলে আসি, 1870 আমাদের কোনো কিছু আপাতত প্রয়োজন নাই। ইন 1880 কি হয়েছে? টু কাইন্ডস অফ ড্যাশ ওয়ার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপড টু ইংল্যান্ড। দুই ধরনের খাবার ছিল প্রথম খাবার যেগুলো ইংল্যান্ডে কি হয়েছে, শিপমেন্ট করা হয়েছে। কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। আসি আমরা, ইন 1880 এ শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান বিফ অ্যান্ড মাটন ওয়াজ সেন্ট ফ্রোজেন টু ইংল্যান্ড। এই তো আমরা পেয়ে গেছি দুই ধরনের কি মাংস, বিফ এবং মাটন। বিফ এবং মাটন এগুলা জিনিসগুলা কি? এগুলা হচ্ছে মাংস। হোয়াইল দ্য ফুড ফ্রোজেন ইজ দিস ওয়াজ স্টিল palatable, there was some deterioration. এই যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনারা আইএলটিএস এর ক্ষেত্রে বারবার পাবেন। আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা কেমব্রিজের বইতে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিমিলার থাকে, যেমন ডিটেরিওরেশন, প্যালেটেবল, তারপরে হচ্ছে স্ট্রিংস, তারপরে হচ্ছে এইরকম কিছু ওয়ার্ড আছে যেগুলা আমি কি বলবো যে ভাই, মানে কি ডিকশনারি পড়ে পড়ে মুখস্থ করবেন ওয়ার্ড না। কেমব্রিজের মধ্যে যে ওয়ার্ডগুলো আসে আপনার সামনে পড়বে, যেগুলো আপনার কাছে আনকমন মনে হবে, যেটা আপনি বুঝতে পারতেছেন না যে এইটার মিনিং কি হবে। যেমন এস্থেটিক, মানে আপনি বুঝতে পারতেছেন যে মিনিংটা কি হইতে পারে, বাট ডিটেরিওরেশনের মিনিংটা আপনি বুঝতে পারতেছেন না, কিংবা প্রোনাউন্সিয়েশনটা আপনি ওইভাবে করতে পারতেছেন না। তখন আপনি এই ওয়ার্ডটাকে শিখে ফেলবেন। প্যালেটেবল মানে কি, এইটাও শিখে ফেলবেন। তখন কি হবে, নেক্সট টাইম যখন আপনি আরেকটা রিডিং প্যাসেজ পড়বেন কিংবা কোনো জার্নাল পড়বেন, তখন এই ওয়ার্ডগুলো যখন আপনার সামনে আসবে তখন আপনি সেগুলোকে ভালোভাবে এনকাউন্টার করতে পারবেন। সো আমরা দেখি এখানে কি বসাইতে পারি। টু কাইন্ডস অফ, তো আমরা কখনোই বিফ বসাতে পারবো না, মাটন বসাতে পারবো না, দুই কাইন্ড অফ মিট হবে এটাতে। দেখি আমরা কোনো মিটের কোনো ওয়ার্ড এখানে আসে কিনা, বা মাংস, বিফ এবং মাটন দুইটাই তো মাংস, বাট আমরা বিফও বসাতে পারতেছি না, মাটনও বসাতে পারতেছি না, আমার মাংস বসাতে হবে। আর মাংস ওয়ার্ডটা কিন্তু প্যাসেজের মধ্যেও থাকতে হবে, যদি প্যাসেজে না থাকে তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না। সেই জন্য আমাদের কী করতে হবে, দে কুড এক্সপোর্ট মিট অ্যাক্রস দ্য ওশানস। এই যে ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, মিট পেয়ে গেছি, এই জন্য আমরা মিট বসাইতে পারি। আমরা যদি বিফও বসাই ভুল হবে, মাটনও বসাই ভুল হবে। আমাদের কী বসাতে হবে, আমাদেরকে এমন একটা কমন ওয়ার্ড বসাইতে হবে যেটা দুইটার সাথেই যায়, আর এই ওয়ার্ডটা প্যাসেজে থাকতে হবে, ঠিক আছে। যেমন প্রোটিন, টু কাইন্ডস অফ প্রোটিন ওয়ার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপ টু ইংল্যান্ড। যদি এখানে মিট না থেকে প্রোটিন থাকতো, আমি মিট কখনো বসাইতে পারতাম না। যদিও আপনার কমন সেন্স, আমার কমন সেন্স বলে যে মিট ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট জিনিস, বাট যদি মিট প্যাসেজে না থাকে আমি কখনো মিট বসাতে পারবো না, আমাকে বসাইতে হবে প্রোটিন, যেইটা প্যাসেজে আছে ওইটাই। আচ্ছা, তারপরে আসি 1971 অনওয়ার্ডস ইউএসএতে কী হয়েছে 1917-এর পরে। এই যে 1912 আমার প্রয়োজন নাই, আমি 1917-এ আসি। কি ক্লিয়ারেন্স বার্ডস আই কি আছে, আমার এটা প্রয়োজন নাই। আমি যে কোনো একটা ওয়ার্ড, নাউনের দুইটা নামের মধ্যে যে কোনো একটা নাম আমি সিলেক্ট করে ফেলি, বার্ডস আই। ইন্ট্রোডিউসড ইনোভেশন ইনক্লুডিং, বার্ডস আই ইনোভেশন ইনক্লুড করেছেন, কি কি আছে, ইন্ট্রোডিউস করেছেন, কি কি আছে দেখি। কুইক ফ্রিজিং মেথড, তাড়াতাড়ি কি হয়ে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়া। সো ডেট, তাড়াতাড়ি ফ্রিজিং মেথড যাতে কি হইতে পারে, ডিড নট স্পয়েল দ্য ফুড, কি সো ডেট ড্যাশ ডিড নট স্পয়েল দ্য ফুড। স্পয়েল মানে হচ্ছে নষ্ট হওয়া। এই যে কিছু কিছু ওয়ার্ডের আপনার মিনিং জানতেই হবে, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না, কোনো প্যাসেজ কখনোই এনকাউন্টার করতে পারবেন না, ওইভাবে
ইন্টারপ্রেট করতে পারবেন না যদি না আপনি কিছু কিছু ওয়ার্ডের মিনিং আগে থেকে আপনার মাথায় না থাকে। ডিড নট স্পয়েল দ্য ফুড, এক্স কোনো একটা জিনিস খাবারকে নষ্ট করতে না পারে, এটা ছিল একটা। আরেকটা কি, প্যাকেজিং প্রোডাক্টস উইথ ড্যাশ সো দ্য প্রোডাক্ট ওয়াজ ভিজিবল, এমন কোনো কিছু দিয়ে প্রোডাক্টটাকে প্যাকেজিং করা যাতে প্রোডাক্টটা দেখা যেতে পারে। কি হইতে পারে, মনে করেন যে ট্রান্সপারেন্ট কিছু, ট্রান্সপারেন্ট প্যাকেজিং হইতে পারে যাতে প্রোডাক্টটা ভিতর থেকে দেখা যায়। আর এটা হচ্ছে সো দ্যাট দ্য ড্যাশ ডিড নট স্পয়েল দ্য ফুড, অ্যালুমিনিয়াম হইতে পারে, কোনো একটা পদার্থ হইতে পারে যেটা আপনার খাবারকে স্পয়েল না করে। এটা হচ্ছে আমি গেস করতেছি, এটা আমি কি করতেছি, এটা আমি গেস করতেছি। এখন দেখি কি আসে আনসার। Returned to the USA in 1917, began developing mechanical freezing capable of quick freezing food. Bird's Eye methodically kept inventing better freezers and gradually built a business selling frozen fish from Gloucestershire, Massachusetts. In 1989, his business আমরা তো চলে আসছি অনেক জায়গায়, দেখি এখানে কোনো কিছু আছে কিনা। 1971 onwards began developing mechanical freezers capable of quick freezing. Versailles methodically kept inventing better freezers and gradually built a business selling frozen fish from Gloucestershire. Soren became general funds, but he stayed in the company as a director and situation. Versailles was responsible for several key innovations that made the frozen food industry possible. He developed quick freezing techniques that introduced the damage of crystals caused as well as the technique of. He developed quick freezing techniques that reduce the damage that crystals caused. উনি এমন একটা মেথড আবিষ্কার করেছে যেটা ক্রিস্টালের মাধ্যমে বা ক্রিস্টাল কর্তৃক যে ড্যামেজ যেগুলো হয়েছে সেইটাতে যেন না হয় বা রিডিউস করে কমিয়ে ফেলে। তো এখানে আমরা কি বসাতে পারি, সো দ্যাট ক্রিস্টালস ডিড নট স্পয়েল দ্য ফুড, ক্রিস্টাল CRYSTALS, ক্রিস্টালস ডিড নট স্পয়েল দ্য ফুড। আচ্ছা, আরেকটা কি করেছেন উনি, এজ ওয়েল এজ, এর সাথেও, এজ ওয়েল এজ বা এন্ড পাশাপাশি, দ্য টেকনিক অফ ফ্রিজিং দ্য প্রোডাক্ট ইন দ্য প্যাকেজ ইট ওয়াজ টু বি সোল্ড। হি অলসো ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ সেলাফেইন বা সেলোফেইন, দ্য ফার্স্ট ট্রান্সপারেন্ট মেটেরিয়াল ফর ফুড প্যাকেজিং। এটা কি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট বা এটা হচ্ছে এমন একটা পদার্থ বা এমন একটা জিনিস যেটার মাধ্যমে কি হয়, দ্য ফার্স্ট ট্রান্সপারেন্ট মেটেরিয়াল ফর ফুড প্যাকেজিং হয়ে যায়। তো এখানে কি হবে, এখানে হবে সেলোফোন। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা আসলে মজার, যে এখন আমি এতটুকু পর্যন্ত পেয়ে গেছি আমার আনসার, কোথায় আমার সেলোফেন, যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আমি কাভার করে ফেলছি, আমার প্যাসেজের অলমোস্ট মোর দেন হাফ অংশ কি হয়ে গেছে, আমার শেষ হয়ে গিয়েছে। এই যে 6 আর 7-এর আনসার আমি কিন্তু কখনো উপরে আমার যাওয়া লাগবে না, 6 এবং 7-এর আনসারের জন্য আমার কখনো উপরে যাওয়া লাগবে না। 6 এবং 7 আনসার আমি কোথায় পাবো, এই যে সেলোফেনের পর্যন্ত, এর নিচ থেকে আমি পাবো। ঠিক আছে, তো আমার জাস্ট দাগ দেওয়ার জন্য আমি দাগ দিয়ে রাখতেছি যে এতটুকু পর্যন্ত একটা প্যাসেজের আমি কাভার আপ করে ফেলছি। আমার আনসারগুলো 6 এবং 7-এর আনসার আমি কোথায় পাবো, এর নিচে পাবো। আচ্ছা, 1940s, এখানে আছে 1930s নিয়ে কথা বলতেছে, আমার এটা টাচ করার কোনো প্রয়োজন নেই। মোস্ট প্রবাবলি এখান থেকেই আমাকে ট্রু ফলস নট গিভেনের কোয়েশ্চন করতে পারে, অথবা অন্য কোনো কোয়েশ্চন যদি থাকে সেটা করতে পারে, যেহেতু এই পেসে থেকে আমার কোনো কোয়েশ্চন করে নাই। 1940s আসি আমরা, দেখি কি বলছে 1940s। ফ্রোজেন ফুড বিকেম পপুলার বিকজ অফ দ্য শর্টেজ অফ এগস। 1940s কি হয়েছে, শর্টেজ হয়ে দেখা গিয়েছে কোনো একটা কিছুর, এই জন্য কি হয়েছে, ফ্রোজেন ফুডগুলো পপুলার হয়ে গিয়েছে। দেখি এখানে কি প্রয়োজন হয়েছে, সেলস ইনক্রিজড। পপুলার মানেই কি, কোন একটা জিনিস পপুলার হয়, এই যে মোবাইল ফোন যেটা আছে এটা যদি পপুলার হয়ে যাওয়া মানেই তো হচ্ছে যার সেলস ইনক্রিজড হয়ে গিয়েছে। ইন দ্য আর্লি 40s when World War II gave a boost to the frozen food industry because tin was being used for munitions. শর্টেজ অফ কি, টিন। কেন এটা বেড়ে গিয়েছে, বুস্ট কেন পেয়েছে, কারণ হচ্ছে টিন, টিন মানে ওই টিনই, টিন ওয়াজ বিং ইউজড ফর মিউনিশন। টিনের শর্টেজের কারণে কি হয়েছে, এটার র্যাপিডলি এটার সেলস বেড়ে গিয়েছে। সো আমি এটাতে দিলাম টিন। এখন আমরা আসি 1950s-এ। ফাইনালি বাই 1950s, refrigerator technology had developed far enough to make these appliances affordable for the average family. A large number of homes now had a dash. A large number of homes, এটা অনেক বড় সংখ্যার একটা হোমের মধ্যে কি, মানে অনেক বড় সংখ্যার হোম না, এটা বিশাল সংখ্যক বাড়িগুলোর মধ্যে দেখা গিয়েছে যে কি হয়েছে, একটা ড্যাশ আছে, কি আসে,
কোন একটা জিনিস আছে, জিনিসটা কি হইতে পারে? রেফ্রিজারেটর। ফাইনালি বাই দ্য 1950s refrigerator technology had developed far enough to make these appliances affordable for the average family. In 1953, 33 million US families owned a refrigerator, and the manufacturers were gradually increasing the size of the freezer compartments in them. তাহলে আমরা কি করতে পারি? owned বা থাকা, আর নাও হেডে দুইটাই কি সেম জিনিস, রেফ্রিজারেটর। সো দিস ইজ দ্য আনসার। সো আমার প্রথম শার্টটা আমি বের করতে পারলাম। আমার এখানে সময় লেগেছে 28 মিনিট, আপনাদেরকে বুঝাইতে 28 মিনিট লাগছে, বাট আসলে 28 মিনিটের আপনাদের প্রয়োজন হবে না। শার্টটা বের করতে হয়তো ম্যাক্সিমাম 7 to 10 মিনিটস ইজ মোর দেন এনাফ, হয়তো 7 মিনিটসও লাগবে না, কারো কারোর জন্য 3-4 মিনিটে বের করতে পারবেন। সো এনিওয়ে, সো আমি যেটা বোঝাতে চাইছিলাম এই ভিডিওতে যে কম্পিউটার বেসড আইএলস ইজ ফার মোর ইজিয়ার দেন পেপার বেসড আইএলস ইন রিগার্ডস টু রিডিং সেকশনের জন্য। সো আমার এই চারটা শেষ। আমার এক্সাম দিতে খুব বেশি ভালো লেগেছে, আপনাদেরও ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে। আপনি এই ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারেন, এবং এইভাবে আমরা আজকেই তো এই পোরশনটা রিডিং সেকশনে 11টা কোয়েশন টাইপ থাকে। আজকে আমরা একটা কোয়েশন টাইপ সর্ট আউট করেছি, আমরা নেক্সট ক্লাসেসগুলোতে আরও একটা করে ওইভাবে কোয়েশন টাইপগুলো সর্ট আউট করবো। অ্যান্ড ইনশাল্লাহ বাই দিস লেকচার আপনি আপনার রিডিং সেকশনে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। রিডিং সেকশনে যদি আমরা একটু মার্কিংটা দেখি আর কি, আইএলস রিডিং মার্কিং ক্রাইটেরিয়া। ওকে, লেটস সে আইএলস লিজের এই ওয়েবসাইট থেকে আমরা এই জিনিসটা দেখি। পিকচারটাতে এই যে ব্যান্ড স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয়, এই যে রিডিং সেকশন এসি এই পোর্শনটাতে একটু আমরা একটু খেয়াল করি। এই পোর্শনটা আমি দেখে একটু জুম করা যায় কিনা। এই যে এই পোর্শনটা নর্মালি আমাদের কি প্ল্যান থাকে? আমাদের প্ল্যান থাকে যে আমরা কি পাবো? আমাদের প্ল্যান থাকে যে ভাই আমাদের 6.5 বা 6 পেয়ে গেলে হয়ে যাচ্ছে, 6.5 পেলে আমাদের হয়ে যাচ্ছে। যেহেতু আপনার 6.5 পেয়ে হয়ে যাচ্ছে, আমরা 7-এ টার্গেট করতেছি না। আমরা বর্তমানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা 5.5-এ আছি, আমরা 6.5-এ কীভাবে যেতে পারি আমাদের ফোকাস রাখতে হবে। 6.5 মানে হচ্ছে 29 to 27, মানে আমরা ধরে নেই সেফ সাইড 30। আমরা 30 আনসার, 30 কোয়েশনের আনসারটা আমরা কি করতে পারি? 30 কোয়েশনের আনসার আমাদেরকে অ্যাকুরেট হইতে হবে। সো আমাদের হাতে সময় থাকে 60 মিনিট, আর কোয়েশন থেকে 40টা। আমরা কি করি যে আমরা চিন্তা করি যে আমরা 40টারই আনসার দিব, 40টারই অ্যাকুরেট আনসার আমাদেরকে বের করতে হবে। বাট আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি, যেহেতু প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 এর মধ্যে আপনার প্যাসেজ 3টা একটু টাফ হবে, এতে একটু বেশি সময় নেবে। সো আমি নিজে পার্সোনালি যেটা বিলিভ করি, প্যাসেজ 1 এবং প্যাসেজ 2কে যদি আমি খুব ভালোভাবে করতে পারি, প্রথম 26টা যদি আমার অ্যাকুরেট হয়, অ্যাটলিস্ট 26টার মধ্যে যেন 25টা বা 23টা যদি আমার অ্যাকুরেট হয়ে যায়, তাইলে উইদিন 40 মিনিটস আমি কি করতে পারতেছি? আমি উইদিন 40 মিনিটস আমার 6-এর স্কোরটাকে আমি কনফার্ম করতে পারতেছি। এরপর বাকি যে 10টা আছে, ওই 10টাতে বা 13টা আছে, ওই 10-13টার মধ্যে আমি কি করতে পারতেছি? বাকি 20 মিনিটের ভিতরে 10-13টা যতটুকু পারি ততটুকু আমি আনসার দিলাম। ইনশাল্লাহ আমার এই 6টা কনফার্ম করার পর বাকি যে সময় আছে, ওই সময় যদি না আমার 4-5টাও হয়, তাইলে আমার স্কোর 6.5 থেকে 7-এ ইজিলি চলে যেতে পারে। সো আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখতেছি, আমি আর লম্বা করতেছি না। এইটা ক্লাস ছিল একটা আইএলসের রিডিং টেস্টের একটা ওভারভিউ। তারপরে হচ্ছে যে আপনার প্রথম যে সেকশন যেটা থাকে, প্রথম যে কোয়েশনটা যেটা থাকে, সেটা হচ্ছে 1 ওয়ার্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নোটস ফিল আপ। ওইটা আমরা আজকে কভার আপ করে ফেলেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাদবাকিগুলো কভার আপ করবো। সো আসসালামু আলাইকুম, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন, বা আমাকে টেক্সট দিয়ে জানাইতে পারেন কোনো কোয়েশন আছে কিনা। আর আসসালামু আলাইকুম।